ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। গত ১৩ বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি আরও সংকোচনমূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নীতি সুধার 0.৫ বাড়িয়ে ৯% নির্ধারণ করেছে। এর ফলে সব ধরনের সুদের হার বেড়ে যাবে এবং ঋণের বিপরীতে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে বলে মনে করা হচ্ছে। নীতি সুদহার বাড়ানোর মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে অর্থের সরবরাহ কমানো। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে বাজারে অর্থের সরবরাহ বেশি এবং সে কারণে মূল্যস্ফীতির সূচক বাড়ছে, তাহলে অর্থ প্রবাহ কমাতে নীতি সুদহার বৃদ্ধি করে তারা। এসব নিয়েই আজকের আলোচনার বিষয়ে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব কিনা আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ব্যাংকার ও বিশ্লেষক খন্দকার ফজলে রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি একদম শুরু করতে চাই খন্দকার ফজলে রশিদ আপনাকে দিয়েই। 2024-এর জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার 0.25 বাড়িয়ে 8% করেছিল এবং একই বছরের মে মাসে 0.5 বাড়িয়ে 8.5% করেছিল এবং সবশেষ গত রবিবার নীতি সুদহার 0.5 বাড়িয়ে 9% নির্ধারণ করেছে। এই মুহূর্তে ব্যাংকের সুদ হার কি পর্যায়ে আছে বলে আপনি মনে করছেন? বর্তমানে যেটা আছে আমার হয় এই যে নতুন যেটা বাড়ানো হলো 0.5, এইটা ঠিকই আছে, বিকজ আমাদের কি বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যদি করতে হয়, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রুমেন্টস। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এতটুকু যে ইন্টারেস্ট বাড়ানো হলো তার জন্য যে বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে তা কিন্তু না। কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু শুধু ব্যাংকের ইন্টারেস্টের উপর নির্ভর করে না, অনেক কিছু নির্ভর করে। পোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এর ইম্প্যাক্ট থাকে, যার জন্য বেড়ে যায়। শুধু ইন্টারেস্ট ইজ নট দি ফ্যাক্টর দ্যাট উইল ইম্প্যাক্ট দি মার্কেট। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, আমি মনে করি ঠিক সময় মতো কাজ করেছে। আমাদের সবাইকে যেটা করতে হবে সেটা হলো একটু ধৈর্য ধরতে হবে। আমাদের ধৈর্য যদি না থাকে, আমরা যদি খুব তাড়াতাড়ি করি, যে কোনো একটা অপারেশনের পরে কিছুটা লেবার রুমে নিয়ে যেতে হয় অথবা একটা রেস্ট রুমে নিতে হয়, সেই রেস্ট রুমে বেশিক্ষণ থাকতে হয় না, কিছুদিন রাখতে হয়, কিছুক্ষণ রাখতে হয়। সেই সময়টুকু সরকারকে দিতেই হবে। আমাদের সরকারে যারা আছেন অত্যন্ত প্রজ্ঞাবান, অত্যন্ত দক্ষ এবং জ্ঞানী ব্যক্তিরা সব আছেন। আমাদের প্রধান উপদেষ্টা, উনি তো আন্তর্জাতিক মানের লোক। আমাদের অর্থ উপদেষ্টা যিনি আছেন, উনি বাংলাদেশ ব্যাংকেই কাজ করেছেন। বর্তমান যে গভর্নর, উনি অত্যন্ত দক্ষ। সুতরাং আমরা আশাবাদী ওনারা সব বুঝে শুনেই কাজগুলো করছেন এবং ভবিষ্যতে করবেন। আমাদের সবারই উচিত, ইনক্লুডিং ব্যবসায়ী মহল, একটু ধৈর্য ধরুন। একেবারে রাতারাতি চিন্তা করলে রাতারাতি সবকিছু ঠিক হয়ে যাবে, এটা করা ঠিক হবে না, এটা চিন্তা করা উচিত না। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনার কাছে জানতে চাই যে সুদহার 0.5 বাড়িয়ে যে 9% করা হয়েছে, সেই সিদ্ধান্ত ভোক্তার উপরে কেমন প্রভাব ফেলবে? ধন্যবাদ। দেখুন, আমরা যখন নীতি সুদহারের কথা বলি, সেই নীতি সুদহার হচ্ছে মনিটারি পলিসির একটা ইনস্ট্রুমেন্ট, যেটা ফজলে রশিদ ভাই যথার্থই বলেছেন যে একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু অন্যান্য জায়গায়ও ব্যবস্থা নিলে সার্বিকভাবে আমরা প্রভাবটা দেখতে পাই। আপনি ভোক্তার যে প্রসঙ্গটা এনেছেন, স্বাভাবিকভাবে স্পষ্টই বোঝা যাচ্ছে যে যখন নীতি সুদহার বাড়ানো হয়, যেই ধার করুক না কেন, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যদি সেন্ট্রাল ব্যাংক থেকে ধার করে বেশি সুদে ধার করবে, একই সাথে আমরাও যদি ব্যাংক থেকে ধার করি অথবা ব্যবসায়ীরাও যদি ব্যাংক থেকে ধার করে, তাহলে তাদেরকেও কিন্তু বেশি কস্ট, মানে সুদের বেশি সুদ দিতে হবে। সেই ক্ষেত্রে যে জায়গাটায় প্রভাব ফেলবে সেটা হচ্ছে ব্যক্তি বিনিয়োগকে অনুৎসাহিত করবে, একই সাথে বেসরকারি বিনিয়োগের খরচেও যেহেতু বেড়ে যাবে, সেই জায়গাটাই আলটিমেটলি প্রবৃদ্ধি কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা মর্গেজ সুদ পেমেন্ট। আমি যদি মর্গেজ থাকে আমার সুদের জন্য, আর সেই ক্ষেত্রে এখন যদি আমার এই পরিপ্রেক্ষিতে সুদ বেশি পেমেন্ট করতে হয়, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আমরা যারা ভোক্তা তাদের কিন্তু ভোগ ব্যয় কমে যাবে। এখন ভোগ ব্যয়ের প্রভাব অর্থনীতিতে কিভাবে পড়ে,
আমাদের সামগ্রিক ভোগ ব্যয় যদি কমে যায়, তাহলে আমরা বলি সমষ্টিক চাহিদা রেখা আমাদের নিচের দিকে নেমে আসে। নিচের দিকে আসা মানে হচ্ছে আমার প্রবৃদ্ধিকে ধাক্কা দেওয়া। দ্যাট মিনস হচ্ছে আমরা যে জিডিপি প্রবৃদ্ধির কথা আশা করব, সেই জিডিপির প্রবৃদ্ধি সেটা কিন্তু ধরে রাখা কিংবা অর্জন করা সম্ভব হবে না। আরেকটা জায়গায় আমি বলতে চাই, যেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে সুদের হার বাড়ছে, তখন প্রকৃতভাবে আপনি চিন্তা করবেন যে আমি কিছুটা সঞ্চয় করি। কেন? বেশি সঞ্চয় করে যদি ব্যাংকে রাখেন, তাহলে আপনি বেশি সুদ পাবেন। অর্থাৎ আমি আমার যে বর্তমান ভোগটাকে স্যাক্রিফাইস করি, অর্থাৎ বর্তমান ভোগটা স্যাক্রিফাইস করি কিছুটা সঞ্চয় করে বেশি সুদ পাওয়ার জন্য। সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান যে ভোগ, সেই ভোগকে যদি আপনি স্যাক্রিফাইস করেন, তার মানে হচ্ছে বাজারে চাহিদা, সামগ্রিক চাহিদার পরিমাণটা কমে যায়। পরিবর্তে এর কারণে যে দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদক অথবা যারা সাপ্লাই দেয়, সরবরাহকারী, তাদের সরবরাহের পরিমাণেও কিন্তু কমে যায়। সেইটাও এই সকল কারণেই কিন্তু আমাদের বলা হয় যে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি নিচ্ছি, নীতি সুদ হার বাড়িয়ে। সংকোচনের মানে হচ্ছে আমার অর্থনীতিটা কিছু সংকুচিত হবে, কিন্তু মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ হবে। অর্থাৎ আমরা কোনো কিছু করার কারণে কিছু পেতে চাই, আর করছি হচ্ছে নীতি সুদ হার বাড়াচ্ছি, আর স্যাক্রিফাইস যেটা হবে সেটা হচ্ছে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত অথবা প্রাক্ষলিত প্রবৃদ্ধির কথা বলছি, সেই প্রবৃদ্ধিকে স্যাক্রিফাইস করতে হবে কিছু। ফজলে রশিদ, আপনার কাছে জানতে চাই যে গত 10 বছরে ব্যাংক খাতে কিন্তু অনেক রকম অনিয়ম হয়েছে, যেমন জোর করে ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া, এরপর উপদেষ্টা বানানো, আইন বানিয়ে বন্ড বিক্রি, এরকম অনেকগুলো অনিয়ম আসলে হয়েছে। এই অনিয়মগুলোর কারণে আমাদের অর্থনীতিতে এবং মূল্যস্ফীতিতে কেমন প্রভাব পড়েছে বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি যেটা আপনি বলতে যাচ্ছেন যে আমাদের গত 10 বছর, শুধু 10 বছর না, আরো বেশি সময় যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন একের পর এক অনিয়ম হয়ে গেছে। এবং অনিয়মগুলো হয়েছে সেন্ট্রাল ব্যাংকেরকে অনেকটা চাপ দিয়ে, ব্যবসায়ী গোষ্ঠী অনেকটা চাপ দিয়েছে। সেন্ট্রাল ব্যাংকের যারা আছেন তারাও কিন্তু চাকরি করেন। আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে গভর্নর বলেন অথবা ডেপুটি গভর্নর বলেন অথবা যেই বলেন, সবাই কিন্তু চাকরি করেন, এবং তাদের উপরে এমনভাবে চাপ প্রয়োগ করা হয়েছে যে ওনারা অনেকটা উপেক্ষা করতে পারেননি। আমি বলবো এই জিনিসটা আমাদের সাস্টেইন করতে হবে। যারা আছেন তাদের এই সাহসটা দেখাতে হবে। অন্যায় আবদার, অন্যায় নিয়ম চাপিয়ে দিলে তাদের উপরে এটা ওনারা মেনে নেবেন, এটা কোনোভাবে মানা উচিত না। আর পলিসি যেটা করা হয়, সেটা যদি খুব ফ্রিকুয়েন্ট চেঞ্জ করা হয়, যে কোনো পলিসির উপর ডিপেন্ড করে কিন্তু ব্যবসায়ীরা ওনাদের ব্যবসায়ী প্ল্যান করেন। তা আমি যদি খুব কুইক চেঞ্জ করে ফেলি পলিসি, সেটা যে সেই সুদ হতে পারে, কাস্টম ডিউটি হতে পারে, বিভিন্ন রকম পলিসি, এগুলো চেঞ্জ যদি খুব ফ্রিকুয়েন্ট করি, তাহলে কিন্তু ব্যবসায়ীরা খুব বিপদে পড়ে যায়। আর এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা উচিত যে সব ব্যবসায়ী কিন্তু খারাপ না। অনেকে আছে, আমাদের দেশটা তো প্রাইভেট এন্টারপ্রেনিয়র যারা আছেন, তারাই কিন্তু দেশটাকে এই পর্যায়ে নিয়ে এসছেন। তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমি তো ব্যাংকে কাজ করেছি, কয়েকটা ব্যাংকে কাজ করেছি, সিইও হিসাবে আমি দেখেছি যে তাদের অনেক সমস্যা জেনুইন। এবং আমি চেষ্টা করেছি অ্যাটলিস্ট যে যারা জেনুইনলি সমস্যা পড়ে তাদেরকে হেল্প করে টু কাম আউট অফ দেয়ার প্রবলেম। আর কিছু কিছু আছে তারা একদম ডেফিনেটলি তারা উইলফুল, তারা একেবারে ডেলিবারেটলি এইসব করেছেন। এবং যে কাণ্ডগুলো হয়েছে গত 10 বছরে, আমি তো দেখেছি যে যেটা বললেন ব্যাংক দখল করা, আমি জানি না বাংলাদেশ ব্যাংকের কিন্তু নিয়ম আছে, একটা ব্যাংক একজন পরিবার থেকে কয়জন থাকতে পারে, এই পরিবার সংজ্ঞা বদলে দেওয়া হয়েছে, পরিবারের নাম্বার বদলে দিয়েছে, পরিবারের কতদিন থাকবে তার ডিউরেশন বদলানো হয়েছে। এগুলো কিন্তু সব ব্যক্তির স্বার্থে। এবং আমাদের যারা কেন্দ্রীয় ব্যাংকে আছেন, আমি শিওর যারা এখন আছেন তারা এটা খুব ভালোভাবেই জানেন
এবং এইবার আমার ধারণা এবং আমি নিশ্চিত এবার ওনারা এই সুযোগটা এটা দিবেন না। তারা দেশের জন্য কাজ করছেন এবং আমি শিওর দেশ এখন এগিয়ে যাবে, কারণ এখন কিন্তু কেউ তাদের উপর চাপ দিচ্ছেন না এবং দিবেন না বলে আমি বিশ্বাস করি। সুতরাং আমাদের যেটা হারিয়েছি পুরোনো দিকে তাকিয়ে লাভ নেই, তাকাবো না। খালি আমরা লেসনটা নিব যে আমাদের উই মাস্ট নট ব্রেক দ্য ডিসিপ্লিন। আমাদের আইন কানুন নিয়ম এইগুলো মেনে চলতে হবে। এই যদি মেনে চলি, এদের একটা দেশের জন্য 50 বা 60 বছর কিন্তু খুব বেশি সময় না, তবে একদম কম সময় না। আমাদের কিন্তু অনেক কিছু করতে পারতাম যেটা করতে পারিনি আমরা। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আমরা নিয়ম মেনে চলবো এবং নিয়মটা হতে হবে যথাযথ। আমাদের অস্থির হলে চলবে না, অস্থির হওয়া যাবে কোনোভাবেই। অসংখ্য ধন্যবাদ ফজলুর রশিদ আপনাকে এবং ডক্টর শাহাদাত হোসেন। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনার বাকিটুকু সেরে নেব। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ব্যাংকার ও বিশ্লেষক খন্দকার ফজলুর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার দুজনের কাছে আমার একই প্রশ্ন থাকবে। ডক্টর শাহাদাত হোসেন, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এই যে মূল্যস্ফীতি প্রশমনের লড়াইয়ে আমরা সবসময় সংকোচনমূলক মুদ্রানীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করি, শুধুমাত্র সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, নাকি ইম্পোর্ট চার্জ কমানো, আমদানির ভিন্ন উৎস খোঁজার মতো বিষয়গুলোকেও নজর দিতে হবে? ধন্যবাদ। দেখুন, যে মূল্যস্ফীতি আমরা যখন একটা নীতির কথা বলি, একটা নীতি দিয়ে কোনো মতেই এটা কমানো সম্ভব হবে না। কারণ বাংলাদেশের যে মূল্যস্ফীতি সেটা কিন্তু শুধু ডিমান্ড পুল না, কস্ট পুশ মিনস হচ্ছে যে আমাদের কস্ট অফ প্রোডাকশন কেন বেশি। সেই জায়গাটা থেকে যদি দেখেন আর্থিক খাতগুলার যে অবস্থা, সেই জায়গা থেকে উত্তরণের উপায়, অর্থাৎ আর্থিক খাতে যে গভর্নেন্সের ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির প্রবলেম, সেটা যদি রিমুভ করা যায়, কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু এই জায়গা থেকেই আমরা অনেক কমাতে পারি। তাছাড়া হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটা কিন্তু আমার ফরেন কারেন্সির রিজার্ভ এবং টাকার মূল্যের উপর অনেকটাই নির্ভরশীল। অর্থাৎ টাকার যদি অবমূল্যায়ন হয়, আমরা যে সমস্ত র মেটেরিয়াল সহ এবং পণ্য ইম্পোর্ট করি তার কস্ট কিন্তু অনেক, প্রাইস কিন্তু অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের প্রায় অর্ধেক মূল্যস্ফীতি কিন্তু নির্ভর করছে হচ্ছে আমি টাকাকে কতটুকু, যে মান কতটুকু ধরে রাখতে পারছি, অর্থাৎ এর অবমূল্যায়ন যেন না হয় তার জন্য কি করা উচিত। তার জন্য উচিত হচ্ছে আমার যে রপ্তানি খাত সেটাকে ধরে রাখা এবং রপ্তানির প্রবৃদ্ধি বাড়ানো। একইভাবে আমরা রেমিটেন্সের গল্প শুনেছি, হুন্ডির কথা শুনেছি। সেই সমস্ত যে হুন্ডিতে যেন টাকা এই আমরা না আসে, সেই জায়গাগুলো আমরা যেন ফর্মাল চ্যানেলে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমাদের যে রেমিটেন্সের প্রবাহটা যদি আমরা 23 বিলিয়ন বছরে সেটাকে যদি 30 বিলিয়নে নিয়ে যেতে পারি, সেটা কিন্তু হবে একটা বড় ধরনের, আমি বলবো, টাকার মান ধরে রাখার জন্য একটা কৌশল। অতএব সেই জায়গা থেকে বিবেচনা করতে হবে। আর লাস্ট আমি যেটা বলবো, অনেক সময় দেখা যায় আমাদের উৎপাদন ব্যাহত হয়। সেই উৎপাদন সেটা যে সেক্টরেই হোক না কেন, আমাদের যেন কোনোভাবেই ব্যাহত না হয়, উৎপাদন যেন কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার কারণেও বন্ধ না হয়, সেই জায়গাগুলোর উপর গুরুত্ব দিতে হবে। আর বন্যা, সর্বশেষ বলবো, সেই জায়গাটায় আমাদের যে শাক সবজির জায়গা এবং ফসল বিনষ্ট হয়েছে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে অনেক, আমি বলবো যে চ্যালেঞ্জ তৈরি করে দিয়েছে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শাহাদাত হোসেন আপনাকে। খন্দকার ফজলুর রশিদ, আপনার কাছে আমার একই প্রশ্ন যে শুধুমাত্র সুদহার বাড়িয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, কি মনে করছেন? আমি ডক্টর সিদ্দিকীর সাথে পুরোপুরি একমত। প্রথমে যেটা আমি বলেছিলাম যে এই সুদহার যেটা বাড়ানো, এটা ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টস, কিন্তু আমাদের বহু খাত আছে পণ্য বৃদ্ধির, যেটা আপনি কাস্টম ডিউটি বলেন, বিভিন্ন রকম, রাস্তাঘাটেও তো আমাদের সমস্যা হয়, চাঁদাবাজি, বিভিন্ন জিনিস। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য হোল ইকোনমি হচ্ছে আমাদের প্রকৃত তথ্যের অভাব। সেই তথ্য আমরা যেটা বলি
আসলে কি সেই তথ্য আমরা কি সত্যিটা বলছি, না এর মধ্যে মিশ্রিত করে বলছি, মানে উইন্ডো ড্রেসিং করে বলছি? যদি তথ্য যদি ভুল হয়, যেমন সিআইবিতে আমি যদি রিপোর্ট না করি, একটা যে ভালো একটা ক্লায়েন্ট লোন নিতে গেল, দেখা গেল ভুলবশত, তার এরকম হয়েছে আমাদের দেখা, যে যে ডিফল্টার যে তার নাম সিআইবিতে নাই, হি ইজ ট্রেড অ্যাজ এ গুড বরোয়ার, ওয়ারেজ অনেক সময় দেখা যায় ভুল করে ভালো লোক নিয়ে এসছে, তখন একটা সমস্যার সমাধান হয়। সুতরাং আমাদের তথ্য ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের ইনফরমেশন ইনপুট যদি প্রপার না হয়, আউটপুট ডেফিনেটলি খারাপ হবে। ডায়াগনোসিস যদি প্রপার না করা হয়, ট্রিটমেন্ট করা সম্ভব হবে না। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, আমাদের অ্যাট এনি কস্ট আমাদের রেমিটেন্স